তারেককে ফিরিয়ে এনে সাজা কার্যকর করব বলছেন প্রধানমন্ত্রী। লঞ্চে ফেরি বন্ধ, বাড়িতে এসে আটকা পড়েছেন কয়েকশো যাত্রী। জানাবো সরকার সব দিক থেকে বিপদে বলছেন মান্না। জানাবো চীন থেকে ফিরেই ভারতের সমালোচনায় মেনন। এবং সর্বশেষ জানাবো রোমাল আতঙ্ক, ফুফু ও বোনকে আনতে গিয়ে জ্বরে প্রাণ গেল যুবকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তারেককে ফিরিয়ে এনে সাজা কার্যকর করব বলছেন প্রধানমন্ত্রী। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে এবার সরকার আনুষ্ঠানিক আবেদন করবে, আর সেই প্রক্রিয়া তারেকের তরফ থেকে শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এখন একটাই কাজ, তারেককে দেশে ফেরত আনা। 10 ট্রাক অস্ত্র মামলা, গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি তারেক, তাকে দেশে ফেরত পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, এখন একটিই কাজ, এই কুলাঙ্গারটাকে ফেরত নিয়ে আসা। 10 ট্রাক অস্ত্র মামলা সাজাপ্রাপ্ত আসামি, গ্রেনেড হামলা মামলা সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সে যেখানেই থাকুক আমরা তাকে নিয়ে আসব। ইতোমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলোচনা করেছি, ওই সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে যেন ফেরত দেয়, আমরা তাকে নিয়ে এসে সাজা কার্যকর করব। শেখ হাসিনা বলেন, এদেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না। ওই কুলাঙ্গারটা সাজা কার্যকর করতে পারলে এদেশের মানুষ ওই জঙ্গিবাদ অগ্নিসন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাবে। তারা 2013, 14 ও 23 সালে যে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও পোড়াও করেছে তা থেকে মানুষ মুক্তি পাবে। এমনকি প্রধানমন্ত্রী বলেন, ওই সাজাপ্রাপ্ত আসামি তারেক আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি যারা বিদেশে পলাতক তাদেরও ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা এবং দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ও দেশের অগ্রগতি অব্যাহত রাখাই আমার লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই আমরা সেভাবে কাজ করছি। নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তাদের জবাব দিতে হবে, সেই দায়িত্বটাও নিতে হবে আমার নির্বাচনী এলাকা কোটালীপাড়া টুঙ্গিপাড়ার মানুষকে। যে যেখানে আছে এটি সবার কাছে প্রচার করতে হবে, এটি খুবই দরকার। লঞ্চ ফেরি বন্ধ, বাড়িতে এসে আটকা পড়েছেন কয়েকশো যাত্রী। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোমাল বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে। এর প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে তীব্র জোয়ার সৃষ্টি হয়েছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়া শুরু হয়েছে। এর মধ্যে শনিবার দুপুর থেকে লঞ্চ ফেরি বন্ধ থাকায় চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন এলাকা থেকে ভোলা, বরিশালের উদ্দেশ্যে আসা কয়েকশো যাত্রী লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট লঞ্চঘাটে আটকা পড়েছে। ঘূর্ণিঝড়ে দুর্ঘটনা এড়াতে স্পিডবোট ও ইঞ্জিন চালিত ট্রলারও চলাচল করতে দেওয়া হয়নি। এতে বাড়ির উদ্দেশ্যে কর্মস্থল থেকে আসা মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোববার সন্ধ্যায় মজু চৌধুরীর হাট লঞ্চ ও ফেরিঘাট এলাকায় গিয়ে আটকা পড়া যাত্রীদের ভিড় দেখা যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় দুপুরের পর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। লঞ্চঘাট এলাকায় নৌযান মালিক সহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে নৌপুলিশকে নৌযান চলাচল বন্ধ রাখতে মাইকিং করে প্রচারণা করতে দেখা যায়। চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট থেকে আসা কয়েকজন যাত্রী জানায়, তারা কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে মজু চৌধুরীর হাট লঞ্চঘাটে আসে, কিন্তু লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকায় তারা বাড়ি যেতে পারেনি। 3-4 দিনের ছুটির 2 দিনই লঞ্চঘাটে কেটে গেল। তারা ঘূর্ণিঝড়ের বিষয়ে অবগত থাকলেও এত দ্রুত সময়ের মধ্যে লঞ্চ ও ফেরি বন্ধ হয়ে যাবে তা জানতো না। কখন লঞ্চ ও ফেরি ছাড়া হবে তা অনিশ্চিত। এতে অনেকেই আবার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। সরকার সব দিক থেকে বিপদে বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার সমস্ত দিকে আটকে যাচ্ছে, এখন যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে ততই ভালো। সরকার তাড়াতাড়ি বিদায় হবে। এই সরকার সব দিক থেকে বিপদে আছে, সংকটের মধ্যে পড়েছে। এখান থেকে তাদের উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যদি তারা পদত্যাগ করে, একটা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচন দেয়। আর যদি তারা না দেয়, জেদাজেদি করে, তাহলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষের জীবন যেভাবে দুর্বিষহ হচ্ছে, তাতে আন্দোলন লড়াই ঠেকানোর কষ্টকর হবে। মান্না বলেন, আমাদের সরকার প্রধান অবিরাম অনর্গলভাবে বলে চলেছেন, আমরা তো নির্বাচিত সরকার, আমাদের কি অপরাধ, কেন বদলাতে চাচ্ছে? উনি কি এতই অসহায় মানুষ যে উনি বুঝতে পারছেন না আমরা কেন তাদের পরিবর্তন চাই? এটা না বোঝার কি আছে? উনি বুঝতে পারেন কোন এক সাদা চামড়ার লোক প্রস্তাব দিয়েছে পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায়, এর নাম কি, উনি কি কোন ব্যবসায়ী?
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব কথা বলেছেন, আর এখন তিনি আমাদের এসব কথা বলছেন। বগিচগি মানে রাজনীতি না, কথা স্পষ্ট করে বলতে হবে। যদি এরকম কোনো রাষ্ট্র থাকে, সেটা কোন রাষ্ট্র? তারা কি রাষ্ট্রীয় বা সরকারিভাবে আমাদের সরকারের কাছে প্রস্তাব দিয়েছে? আমরা এর জবাব চাই। কে আপনার এটা বলল? কোন সাদা চামড়া? ও কি আমেরিকান, কানাডিয়ান, নাকি ইউরোপীয় কোনো দেশ, নাকি জাপানিজ? সবগুলোই তো সাদা চামড়া। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 2018 সালের রাতের ভোটের কারচুপির সভাপতিত্ব করেছেন জেনারেল আজিজ। না হলে তিনি কিভাবে বলেন এই ভোট সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে? এর চেয়ে ভালো নির্বাচন তিনি বাংলাদেশে দেখেননি। জেনারেল আজিজ বেনজির আহমেদের মতো আরও আমলাদের নাম হয়তো সামনে আসবে, যারা বিভিন্ন জায়গায় বসে প্রশাসনকে কাজে লাগিয়েছে এরকম একটা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে। প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা বিচার বিভাগ যারা এরকম একটা শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে সহায়তা করেছে, সব মিলিয়ে যেটা বানানো হয়েছে, তাতে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আর সরকার পরিবর্তন সম্ভব না। সরকার পরিবর্তন করতে হলে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে। সাকি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন পরিষ্কার বুঝতে পারছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে এখন প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সরকার, যেভাবে এই রাষ্ট্রটাকে একটা দলীয় বিষয়ে পরিণত করেছে, জনগণকে যেভাবে বিভাজিত করেছে এবং স্রেফ গদি রক্ষার জন্য আজকে পররাষ্ট্রনীতি তৈরি করেছে, তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। চীন থেকে ফিরেই ভারতের সমালোচনায় মেনন। চীন থেকে ফিরে ভারতের সমালোচনায় মুখর হলেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। সাম্প্রতিক সময়ে 14 দলের শরিকদের নিয়ে একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে তিনি চীনে নিয়ে যান। এই সফরের উদ্দেশ্য কী ছিল বা কেনই বা চীন তাদেরকে জামাই আদর দিয়ে নিয়ে গিয়েছিল, সেই সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি ইদানিং সুবিধাভোগী নেতারা। তবে চীন থেকে ফিরে আসার পর যেন রাশেদ খান মেননের মগজ ধোলাই হয়েছে তা দিব্যি বোঝা গেল। চীন থেকে ফেরার পরেই তিনি এখন ভারত বিরোধী ভূমিকায় অবতীর্ণ হলেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটে ওয়ার্কার্স পার্টি আয়োজিত অভিন্ন পানি বন্টন প্রেক্ষিত পদ্মা ও তিস্তা শীর্ষক আলোচনা সভায় তিনি গঙ্গার পানি চুক্তি ও তিস্তার পানি চুক্তি নিয়ে ভারতের তীব্র সমালোচনা করেন। এই অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে যে তিস্তা মহাপরিকল্পনার জন্য যে অর্থায়নের প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে জুতা মেরে গরুদান বলে অভিহিত করেন। এছাড়াও তিনি গঙ্গার পানি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এখন মাওলানা ভাসানীর মতো ফারাক্কা মিছিল করার মতো গুরুত্ব আরোপ করেন। শুধু তাই নয়, ভারতের সঙ্গে যে অভিন্ন নদীগুলো নিয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা তীব্র হিসেবে ধরা পড়ে। কিন্তু প্রশ্ন উঠেছে, হঠাৎ করে রাশেদ খান মেনন গঙ্গা এবং তিস্তার পানি চুক্তি নিয়ে এত মরিয়া হলেন কেন? বাংলা ইনসাইডারের অনুসন্ধানে দেখা গেছে, চীন দীর্ঘদিন ধরেই কুড়িগ্রাম অঞ্চলের তিস্তা নদীর চারপাশে জলধার নির্মাণের প্রস্তাব দিচ্ছিল। $100 কোটি এই প্রস্তাবের মূল বিষয়টি ছিল বর্ষা মৌসুমে তিস্তার পানি থেকে এই জলধারাগুলোকে ভরানো হবে এবং শুষ্ক মৌসুমে এই পানিগুলো দিয়ে শুষ্কতা কাটানো হবে। তবে ভারত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছিল। এবার ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সময় ভারত একটি তিস্তা মহাপরিকল্পনার এক বিকল্প প্রস্তাব দেয় এবং সেখানে ভারত অর্থায়ন করার জন্য প্রস্তাব দেয়। এই প্রস্তাবের মাধ্যমে পানি বন্টনের একটা সমাধান হবে বলে অনেকে মনে করেছেন। ভারতের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে নির্বাচনের পর তারা বাংলাদেশের সঙ্গে পানি চুক্তির বিষয়টি চূড়ান্ত ফয়সালা করবে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে 7 জানুয়ারির নির্বাচনের পর চীন বাংলাদেশের ব্যাপারে অনেক আগ্রাসী হয়ে গেছে। বিভিন্ন লোভনীয় বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসছে চীন। যদিও বাংলাদেশ এখন চীনের সাথে বিনিয়োগের ব্যাপারে অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করছে। নতুন করে বিনিয়োগের ব্যাপারে বাংলাদেশ একটু রক্ষণশীল ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর এই কারণেই চীন এখন বাংলাদেশে তাদের রাজনৈতিক মিত্রের সন্ধান করছে, যারা বাংলাদেশে ভারত বিরোধিতা উস্কে দিবে এবং ভারতের সমালোচনার মাধ্যমে চীনকে সামনে আনবে। চীন ক্ষমতাসীন দলের মধ্যেই এখন প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং ক্ষমতাসীন দলের মধ্যে যেন চীনপন্থীদের প্রভাব বাড়ে সেই চেষ্টা করছে। 14 দলের নেতাদের চীন সফরের পর এই সংবাদ সম্মেলন তারও ইঙ্গিত বহন করে। এখন 50 সদস্যের একটি আওয়ামী লীগ প্রতিনিধি দল চীনে অবস্থান করছেন এবং তারা ফিরে আসার পর কাজী জাফরুল্লাহ নেতৃত্বে আরেকটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করবে। সবকিছু মিলিয়ে রাজনীতিতে চীন প্রভাব বিস্তার করার চেষ্টা করছে যেন রাজনীতিবিদরা ভারত বিরোধিতার নামেন এবং চীনের প্রকল্পের স্বার্থগুলো বাস্তবায়িত হয়। আর এই কারণেই রাশেদ খান মেনন এখন নতুন করে আবার চীনপন্থী হিসেবে নিজেকে ঝালাই করে নিলেন। চীনের রাজনীতিবিদদের নিয়ে যাওয়া হচ্ছে কি মগজ ধোলাই করার জন্য? এই প্রশ্নটি এখন সামনে এসেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।